আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে ফেলি। আসেন শুরু করি, সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করি, তাড়াতাড়ি শেষ করি। তাই ওই ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে এই পর্যন্ত, ম্যাগনেটিক ল্যাসো টুল পর্যন্ত, তাই না? আমাদের কাজ চলতেছিল হলো অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এইগুলি নিয়ে কাজ করবো আজকে। তাহলে ইমেজ নিয়ে চলে আসি। একটুখানি লাইনে থাকেন, একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আঙ্কেল এই যে ক্লাস নিচ্ছি একটু, হ্যাঁ ক্লাস নিচ্ছি, ক্লাস নিতেছি ক্লাস। আমি আপনার পরে ফোন দিচ্ছি ক্লাস শেষ করে, হ্যাঁ। হ্যাঁ, আগে একটু ইমেজগুলি নিয়ে নিই। আচ্ছা, এই দুটো দিয়ে দেখানো যাবে, সমস্যা নেই। ওই দিন দেখতেছিলাম আমরা অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা কীভাবে কাজ করে, ক্লিক করি। এখানে দেখেন অবজেক্ট সিলেকশন টুলের একটা অপশন আছে, যেখানে একটা হলো রেক্ট্যাঙ্গেল, একটা ল্যাসো। রেক্ট্যাঙ্গেলটা আমরা জাস্ট এইভাবে করে যদি এখানে টান দিই, তাহলে অটোমেটিকলি এই মানুষটারে সিলেক্ট করে ফেলবে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড নাই হয়ে গেছে, ইচ্ছা মতো কালার দিতে পারবো। এই একটা গেল, তাই না? আরেকটা আছে এখানে ল্যাসো। ল্যাসো যে অপশনটা আছে, এটা কিভাবে হবে, এইভাবে করে যদি অনেক কিছু থাকে, তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো। আমার কথা কথা শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি। ওকে, সেম সিস্টেমে এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যাবে। দুইটা অপশন গেল। আবার আসি এর পরেরটাতে, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল এইটাতে দেখাই কিভাবে সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করা যাবে, আবার অবজেক্টরও সিলেক্ট করা যাবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, সেই ক্ষেত্রে কী হবে দেখেন, এইভাবে যদি সিলেক্ট করি এবং এই এদিক দিয়ে আসলাম, এখানে কিছু অংশ বাকি পড়ে গেছে। আমি যদি এইভাবে এখন ক্লিক করি, এটা ছুটে যাচ্ছে, দেখেন সিলেকশনটা বাদ হয়ে যাচ্ছে। কি কারণে, এই যে উপরে যে অপশনটা, এখানে আমার থাকা উচিত ছিল প্লাস, কিন্তু হয়ে ক্লিক হওয়া আছে মাইনাসে। যদি প্লাস হয় তাহলে এটা অ্যাড হবে। দুইভাবে সিলেক্ট করবো এটারে, দেখবেন। এবার আমার একটু জুম করতে হবে, আমার এই সিলেকশন ভালো হয় নাই, সেই জন্য এটার ব্রাশ ছোট করার জন্য কি শিখাইছিলাম শর্টকাট, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট বাম পাশের যেটা আছে, সেটা ক্লিক করলে, মানে চাপলে কিবোর্ডে ছোট হবে। আর থার্ড ব্র্যাকেট ডান পাশে যেটা আছে, ওটা চাপলে বড় হবে। অথবা রাইট বাটন ক্লিক করলে, ব্রাশ ছোট বড় হওয়ার কথা ছিল, কই রাইট বাটনের কাজ হয় নাকি।
তাহলে এখান থেকে করতে হবে যদি রাইট বাটনে না হয়। হওয়ার কথা ছিল, রাইট বাটন আসতেছে না কেন আমি বুঝতেছি না, আমার কিবোর্ডে কোনো কিছু চাপা আছে কিনা। যাই হোক, কিবোর্ড দিয়ে আপাতত করতেছি। এই জায়গায় আমার মাইনাস করতে হবে, তাহলে মাইনাসের শর্টকাট কি ছিল বলেন? জানেন না? অল্টার, অল্টার চাপ দিয়ে ধরে যদি চাপেন তাহলে কাজ হবে, অথবা এখানে ক্লিক করে নিলেও, এই যে উপরের মাথায় এই মাইনাসের এটাতে ক্লিক করে নিলেও সেম কাজটা হবে। এই জায়গায় প্লাস করতে হবে, তাহলে কিছু ধরবো না, অল্প অল্প করে এখান থেকে সিলেক্ট করতেছি, বেশি চলে যাচ্ছে বারবার। এরকম মোটামুটি একটা সিলেকশন হয়েছে, এখানে ভালো হয় নাই। সিলেকশন হওয়ার পরে ধরেন যে এটা মোটামুটি সিলেকশন হয়ে গেছে, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করি, কি হচ্ছে আমার যে অবজেক্ট আছে সেটাই চলে যাচ্ছে। তাহলে এখন উপায় কি? এটারে ইনভার্স করতে হবে। ইনভার্স করার জন্য যে দুইভাবে করা যাবে, একটা হলো সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট থেকে এই যে ইনভার্স এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে যে সিলেকশনটা ছিল ওইটা চলে যাবে, শুধুমাত্র অবজেক্টের উপরে সিলেকশন থাকবে। এখন যদি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আবার যাচ্ছি ব্যাকে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট, এই যেখানে লেখাই ছিল কন্ট্রোল শিফট, শিফট কন্ট্রোল আই, অথবা কন্ট্রোল শিফট আই বললেও হবে, সমস্যা নেই। শিফট কন্ট্রোল আই চাপলে ইনভার্স হবে, শিফট কন্ট্রোল আই। দেখেন সিলেকশন উপরের দিকে যেটা ছিল সেটা নাই, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? কথা বলতে হবে, নাইলে তো আমি বুঝবো না যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, বুঝতেছেন কি না। ভাই বুঝেছি। তারপর আসেন ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল কীভাবে কাজ করে সেটা হচ্ছে, যে কোনো এক ধরনের কালার ও খুব সহজভাবে বুঝে ফেলে। ম্যাজিক ওয়ান টুল তো আপনার ইলাস্ট্রেটরে শিখছিলেন, মনে আছে? যে কোনো এক ধরনের কালারও খুব সহজে সিলেক্ট করে ফেলতে পারে। তো আমি এখানে ফার্স্টে এটা দিয়ে দেখাই, দিয়ে সিলেক্ট করি। এখানে যদি ক্লিক করি অটোমেটিকলি টোটালটারে ধরে নিচ্ছে, অল্প কিছু জায়গা বাকি আছে, সেখানে যদি আবার ক্লিক করে দিই ওটা সিলেকশন হয়ে গেছে। বাট আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি কী হবে, আমার অবজেক্ট চলে গেছে। কী করতে হবে? ইনভার্স করতে হবে। ইনভার্স করতে হবে, কন্ট্রোল শিফট আই, ইনভার্স করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আবার যদি আমি এই ম্যাজিক ওয়ান টুলটারে এর উপরে ক্লিক করে করে কাজ করতে যাইতাম, শুধু অবজেক্ট সিলেক্ট করব, তাইলে কিন্তু এটা খুব মুশকিলের ব্যাপার ছিল, কারণ এখানে মাল্টি কালার আছে, বিভিন্ন রকম কালার। এক ধরনের আমার কাজের সহজের জন্য আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডটারে সিলেক্ট করে নিলাম, যেহেতু এক ধরনের কালার আছে, পরে ইনভার্স করে নিয়ে এটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। কোনটা কখন কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে টোটালটা ডিপেন্ড করে ইমেজটা কীরকম, কোনটার উপরে কোনটা দিয়ে কাজ করলে ভালো হবে, এটা আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে ফেলবেন। যখন দেখবেন যে এটার উপরে কাজ হচ্ছে না, তখন বুঝতে হবে এই টুলটা দিয়ে এটাতে কাজ হবে না, এই ধরনের ইমেজে কাজ হবে না। কুইক সিলেকশন টুল দিয়েও কিন্তু এটাতে সিলেক্ট করা যাবে। এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলে সহজে সিলেক্ট করা যাবে, আর মানুষটাকে সিলেক্ট করলে একটু কঠিন হতে পারে, কিন্তু যেহেতু এক কালার আছে, এক কালার সবসময় সহজ। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইনভার্স করে দিই তাহলে এটা সহজে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আরেকটা জিনিসের একটু বেসিক দেখাই, যে এই ইমেজটারে আমরা যদি এই যে টুলগুলি আনতে চাই, ইমেজটা কোয়ালিটি যদিও খারাপ, খারাপ কোয়ালিটি হলে খুব একটা ভালো হয় না। টুলগুলি, যেখানে টুলগুলি যদি আনতে চাই,
দেখেন আমি যদি এখন এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি তাহলে কি হচ্ছে, চুলগুলি কীরকম ছেঁড়া বেড়া দেখা যাচ্ছে। একটু সলিড কালার দিয়ে পিছনে যাতে বোঝা যায়, এরকম হয়ে যাচ্ছে, তাই না? এটা যদি আমরা সলভ করতে চাই, সেই জন্য এই যে উপরে দেখবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক ক্লিক করা আছে, অথবা অ্যাড লেয়ার মাস্ক করার পরও কাজটা করা যাবে। আপাতত আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করি। ক্লিক করার পর এরকম আসবে। এইখানে ভিউ, এখানে যে আমরা যে ভিউটা দেখতে পারতেছি কীরকম ভিউ আছে, এই ভিউটারে এখান থেকে চেঞ্জ করা যায়। আপনার যেই ভিউতে দেখতে সবচেয়ে ভালো হবে ইমেজটারে, সেই ধরনের ভিউ একটা নিয়ে নেবেন। সাদা দেখলে তো ওই আগের মতো দেখা যাবে, এখানে কাজ করলে কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো না। এটা দিলেও সেরকম দেখা যাবে না, তো এই কালারটাই সবচেয়ে বেটার। সো এটা সিলেক্ট করার পরে এই যে এখানে রিফাইন এজ ব্রাশ টুল যেটা আছে এইটারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যতটুক পার্ট চুল বাইরে বের হয়ে আছে ওইগুলিরে একটু সাইড দিয়ে টাইনার দিলাম। আর এখানে কানটা ইয়ে হয়ে গেছে, কানটা সিলেকশনের সময় ভুল হয়েছে, কানটা আসবে না, ওকে দিয়ে দিলাম। এবং এবার আমি যদি অ্যাড লেয়ার মাস্ক দিই, দেখেন ওই চুলটাও চলে আসছে। বুঝা গেছে? এই যে ধার 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 দেখা যাচ্ছে, এটা যদি আমরা ফেদার দিতাম এই ধার ধারটা দেখা যেত না। ফেদার আপাতত আমি এখন দিচ্ছি না, ফেদারটা কিন্তু বুঝাইছিলাম, কিন্তু ফেদার আমি আপাতত এখানে দিচ্ছি না। আর এই যে জুম ইন জুম আউট এবং এখানে মুভ করতেছি কিভাবে বলেন তো? এই যে জুম ইন করতেছি কন্ট্রোল দিয়ে অল্টার চাপ দিয়ে স্ক্রল, মাউসের স্ক্রলটা ঘোরাচ্ছি, উপরের দিকে ঘোরালে জুম হচ্ছে আর নিচের দিকে ঘোরালে জুম কমে যাচ্ছে। অথবা কন্ট্রোল প্লাস দিলেও এবং মাইনাস দিলে জুম ইন আউট হচ্ছে। অথবা এই জায়গায় একটা জুম টুল আছে, এই টুল ইউজ করে আপনারা ক্লিক করে টান দিলে জুম হবে, ক্লিক করে নিচের দিকে যদি এইভাবে উপরের দিকে নেন জুম কমতে থাকবে। ঠিক আছে? আর এই যে এইটারে যেভাবে মুভ করতেছে সেটা কি? হ্যান্ড টুল। হ্যান্ড টুল আমরা কাজ করছি না ইলাস্ট্রেটরে, সেম সিস্টেম। হুম স্পেস বার চাপ দিয়ে হ্যান্ড টুল সিলেক্ট করবেন, অথবা এখানে হ্যান্ড টুল আছে। হ্যান্ড টুলের শর্টকাট কি? এইস। হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে এইস। এখানে চাপ দিয়ে ধরলে দেখতে পারবেন। তারপর এখানে একটা রোটেট টুল আছে, রোটেট টুলে এটারে রোটেট করা যায়। অনেক সময় এই যে ক্যানভাস যারা পেন্টিং করে, ফটোশপে কিন্তু মূলত পেন্টিংয়ের কাজ খুব ভালো হয়, তাদের জন্য মাঝে মাঝে এইরকম ইমেজ ঘোরানো লাগতে পারে যে এইভাবে পেন্টিং করলে আমার সুবিধা হবে। সেক্ষেত্রে আমি এইভাবে এইভাবে ঘুরে ঘুরে পেন্টিং করতে পারবো। আবার এখান থেকেও রোটেট টুল থাকা অবস্থায় এখানে যদি অ্যাঙ্গেল আমি 45 ডিগ্রি দিই, 45 ডিগ্রি হয়ে যাবে। আর রিসেটে ক্লিক করলে আগের জায়গায় চলে আসবে। এইভাবে ধরেও যদি আমি নিজের মতো করে ঘুরাই, দেখেন এখানে কিন্তু 41 ডিগ্রি চলে আসছে। এখানে রিসেটে ক্লিক করলে ঠিক সেম পজিশনে, আগের পজিশনে চলে আসবে। আর এখানে যদি আমি 0% লিখে দিই তাহলেও সেম পজিশনে 0% যেটা আছে নর্মালি যেটা ছিল সেটাতে চলে আসবে। এগুলি হচ্ছে যে সেরকম কোনো কাজ নেই, এই জন্য শর্টকাটে বলে দিলাম এখানে যে টুলগুলি। তাহলে আমাদের হয়ে গেল অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। তারপরে আছে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি? এই ইমেজটার আমি চাই না যে বাইরে এত এত বেশি পার্ট থাকুক। যদি ক্রপ টুল নেই তাহলে আমি এটারে এইভাবে এভাবে ক্লিক করে টাইম না এন্টার দিলে, অথবা উপরে যে টিক চিহ্ন দেখতেছেন ওখানে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে, কাইটে গেল। কিন্তু অনেক সময় যে পরীক্ষা, ওই যে চাকরির পরীক্ষার সময় দেখেন না 300 বাই 300
এরকম সাইজের ভিতরে ইমেজটা নিতে হয় ক্রপ করে, সেটা কিভাবে করব? আমার ইচ্ছা মতো সাইজও কিন্তু আমি এখানে এই ক্রপ টুলটাতে দিয়ে দিতে পারি, যে আমি কত বাই কত রেশিওতে সাইজ চাচ্ছি। এখানে অনেকগুলি ডিফল্ট দেওয়া আছে, 1/1, 4/5, 5/7, অনেকগুলি ডিফল্ট হিসেবে দেওয়া আছে। এগুলিতে আমরা হাত না দিই, আমরা এখানে আসি। ধরেন যে চাকরি পরীক্ষার জন্য অথবা পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি করার জন্য পাসপোর্ট সাইজ ইমেজের সাইজ কত দেখে নিতে হবে। এমএমে এত, সেন্টিমিটারে এত, ইঞ্চিতে কত? ইঞ্চিতে হচ্ছে 1.5, 1.9 আই থিঙ্ক। আমরা সিএমএই করি, 2.5/3। এখানে লিখে দিলাম 2.5 এবং এখানে লিখে দিলাম 3। অটোমেটিকলি পাসপোর্ট সাইজের যে সাইজ আছে সেই সাইজে ইমেজটা চলে আসছে। ক্রপিংয়ে আসছে, বাট ইমেজ সাইজ কিন্তু এই সাইজ হয় নাই। তাইলে এই ইমেজ সাইজটা যেন ওই সাইজে থাকে, সেটা করার জন্য আমাদের ইমেজে যাইতে হবে, ইমেজ থেকে ইমেজ সাইজে যাইতে হবে। দেখেন এখানে কত বাই কত আছে, আমরা যদি কত ছিল এটা সেন্টিমিটারে দেই, তাহলে দেখতে পারবো যে 12.24 আছে এবং 14.71 আছে। কিন্তু আমার দরকার ছিল কি 2.5/3। এখানে তাহলে আমার লিখতে হবে 2.5/3। অটোমেটিকলি একটা লিখলে যেহেতু লিঙ্ক করা আছে, অটোমেটিকলি ও নিয়ে নিছে 3টা। আর রেজুলেশন যদি বাড়ানোর দরকার থাকে, এখান থেকে রেজুলেশন 300 করে দিয়ে ওকে দিয়ে দিলে একদম পারফেক্ট ওই সাইজ হয়ে গেছে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? বোঝেন নাই? জি ভাইয়া, জি জি বুঝতে পারছি। জি বুঝতে স্যার পেরেছি। এটা করলে কি ছবির মাঝখান থেকে কাটবে নাকি যে কোনো এক সাইড থেকে কাটবে? আপনি যেখানে কাটতে চান সেখানেই কাটবে। এখন আবার একটু আসি, আমি ব্যাকে যাই। এই যে ক্রপ টুলটা নিলাম, এখানে যে ডিফল্ট সাইজ এখানে দেওয়া আছে, আমি চাই না এখানে কিছু থাক, মুছে দিলাম। যখন এখানে আমি সাইজ লিখবো 2.5/3, অটোমেটিকলি ও মাঝখানে নিয়ে আসবে। আপনি যদি চান যে এই ছবিটারে মুভ করবেন, এই সাইডটা কাটতে চান, তাহলে আপনি ছবিটারে মুভ করে নেবেন, যে এতটুক দরকার। এই যে এই সাইডটা, যেই জায়গাটায় যে ক্লিয়ার দেখা যাচ্ছে, এই অংশটা কাটবে। আপনার ইচ্ছা, যদি আপনি চান তাহলে মুভ করে নেবেন। কিন্তু অটোমেটিকলি ডিফল্ট হিসেবে ও মিডিলটারে সিলেক্ট করে নেবে, যে এই টোটাল ইমেজটার মিডিল কোন জায়গায় আছে সেই জায়গায় ও দিয়ে দিবে। ওকে, জি স্যার। তাহলে ক্রপ টুল বুঝে গেল। আর যদি কোনো নিজের ইচ্ছা মতো কোনো সাইজ দরকার নাই, নিজের ইচ্ছা মতো কাটতে চান, তাহলে এইভাবে টেনে টেনে কাটবেন। উপরে নিচে যেদিকে আপনার যতটুকু দরকার সেইভাবে নিয়ে কাটতে পারবেন। ক্রপ কেটে গেল। এবার আসেন পার্সপেক্টিভ ক্রপ টুল। বিজনেস কার্ড যখন এইরকম মক আপ করা থাকে, তখন হচ্ছে এটা কাইট থাকে, তাই না? আমরা যদি এটারে হুবহু, ক্লায়েন্ট আপনার একটা ইমেজ দিছে যে আমার একটা পিএইচডি ফাইল দরকার, এডিটেবল পিএইচডি, সেই ক্ষেত্রে যদি এরকম ব্যাকা থাকে, তাহলে কি আপনি পারফেক্টলি ওই রকম এডিটেবল বানাইতে পারবেন? পারফেক্ট হবে? কোন জায়গায় কোনটা আছে এটা কি পারফেক্টলি হবে? ফ্রন্টের সাইজ কত আছে এটা তো পারফেক্টলি বসাইতে পারবেন না। সেই জন্য এটার আমাদের সোজা করার প্রয়োজন হতে পারে। সোজা করার জন্য আমরা পার্সপেক্টিভ প্লট টুলটা ইউজ করতে পারি। দেখেন কিভাবে। পার্সপেক্টিভ প্লট টুলে গেলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে, এই পয়েন্ট এবং এই পয়েন্টে ক্লিক করলাম, তারপরে এন্টার দিয়ে দিলে
এই ইমেজটা সোজা হয়ে গেল। আমার এখানে পারফেক্ট হয় নাই। পারফেক্ট করার জন্য কি করতে হবে, যদি পারফেক্ট না হয় আবার একটু ক্লিক করতেছি, ধরেন এখানে ক্লিক লাগছে, এখানে ক্লিক লাগছে, জুম করবেন, এই পয়েন্টারে ধইরা পারফেক্ট জায়গায় রাখবেন, মুভ করবেন, এন্টার। এই যে এবার হয়ে গেছে। তাও এই সাইডে হলুদটা দেখা যাচ্ছে কেন? হলুদটা তো আসার কথা না, ওখানে সিলেকশনটা ঠিক হয়নি। কি ব্যাপার, হলুদটারে বারবার নিয়ে আসতেছে কেন? যাই হোক, এইভাবে ইমেজটারে সোজা করা যাবে। যদি হলুদটা এরকম বাইরে থাকে সেটা আমরা সলভ করতে পারি কিভাবে দেখেন। কন্ট্রোল টি, এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল টি দিবেন, দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধইরা এই মাথাটারে এদিকে একটু উঠাই দিবেন। মক আপ করছিলাম, আমরা কিন্তু এই যে এখানে মক আপ শিখবো। হ্যাঁ, পার্সপেক্টিভ প্রপ টুল বুঝছেন? বুঝতে পারছি। ভাই একটা কথা বলবো, হুম হুম। মকআপের জন্য কি ইলাস্ট্রেটর বেশি ভালো নাকি এই ফটোশপ বেশি ফটোশপ, ভালো? ফটোশপ। ইলাস্ট্রেটরে করলে সমস্যা কি? ইলাস্ট্রেটর করলে আপনি অত সুন্দর করতে পারবেন না, ওখানে বিভিন্ন ইফেক্ট দেওয়া একটু ঝামেলা ইলাস্ট্রেটরে। ফটোশপ সোজা, যেটার জন্য যেটা ইউজ হয় সেটাতে সেটাই ইউজ করবেন। আচ্ছা, স্যার আমরা চাইলে কি ভোকাব তৈরি করতে পারবো? হ্যাঁ, পারবেন না কেন, অবশ্যই এটা পারবেন। কি আমাদের শেখানো হবে? হ্যাঁ, মকআপ তৈরি করা শেখাবো না? এখন মকআপ তৈরি করতে ওকে গেলে আপনার যেটা জানা লাগবে, আচ্ছা মকআপের সময় মকআপ শেখাবো, এখন আর ওই কথা বলতেছি না। ওকে স্যার, ওকে। তারপরে কি আছে, এখানে আছে ফ্রেম। পয়েন্টের লিমিটেশন আছে, কোন পয়েন্টার? মানে এখানে তো 4টা হ্যাঁ, ছিল না, এইটাতে চারটাই, পার্সপেক্টিভ প্রপ টুলে 4টা পয়েন্টই। 4টে। হ্যাঁ, এর কোনো বেশি পয়েন্ট হবে না, এর 4টাই পয়েন্ট। তারপরে হচ্ছে ফ্রেম টুল। ফ্রেম টুলটা কি কাজে লাগে দেখেন, এগুলি ইউজ হবে না খুব একটা, তবুও দেখেন। এই ফ্রেম টুলের ভিতরে আমি যদি এখন একটা ইমেজ নিয়ে এসে ছেড়ে দিই, ফ্রেম যে সিলেক্ট করলাম, এর ভিতরে যে কোনো একটা ইমেজ, এই ইমেজটা যদি দেই, অটোমেটিকলি ওই যে ফ্রেমটা তৈরি করছিলাম ওই ফ্রেমের ভিতরে ইমেজটা বসে গেল। স্যার ক্লিপিং মাস্কের কাজ করবে এটা? ক্লিপিং মাস্কের কাজ করতেছে, রাইট। কিন্তু আমরা এই ফ্রেম টুলটা ইউজ করে এভাবে কাজ করব না। আবার আমি যদি এই ইমেজটাকে চেঞ্জ করতে চাই, এখানে যদি ডবল ক্লিক করি, এই জায়গায় যদি আরেকটা ইমেজ নিয়ে এসে বসাই দিই, এবং সেভ দেই, এই ইমেজটারে ফালাইতে হবে, তারপর সেভ দিতে হবে, যেহেতু এটা লক। সেভ দেই, সেভ নিচ্ছে না, কন্ট্রোল জেড, এই দুইটারে কন্ট্রোল ই দিয়ে দিলাম, দেখি সেভ দিই, তাও হচ্ছে না, কন্ট্রোল জেড, আবার একটু লকে আসি, এবার কন্ট্রোল ই দিচ্ছি, দুইটারে এক বানায় ফেললাম। এবার যদি সেভ দিই দেখবেন যে ওই ইমেজটা এখানে চলে আসছে। এটা হলো স্মার্ট অবজেক্টের কাজ। স্মার্ট অবজেক্ট জিনিসটা বোঝাবো যখন ওই মকআপ টকআপ আসবে এবং আমাদের কাজ করতে হবে, তখন যে স্মার্ট অবজেক্ট অবশ্যই লেয়ার বাই লেয়ার এভাবে স্মার্ট অবজেক্ট কীভাবে কী করতে হবে এগুলি দেখাবো। জাস্ট আপাতত বেসিক বুঝতে থাকেন, টুলগুলি শেষ হইলে পরবর্তীতে আমরা অ্যাডভান্সের জিনিসগুলি, এর ভিতরে অপশন টপশন যা যা আছে কীভাবে কী করা যায় সেগুলি বুঝবো। এর ভিতরে আরেকটা আছে যে এখানে এখানে ক্লিক করলে এই যে রাউন্ড আছে, মানুষের ছবি ইউজ করি না আমরা গোলের ভিতরে, এখানে ছবি এনে দিলে এরকম গোলের ভিতরে বসবে, এটা স্কোয়ারের ভিতরে, এটা গোলের ভিতরে। ওখান থেকে ডাইরেক্টলি আনা যাচ্ছে না।
ঠিক আছে, বুঝতে পারছেন এতটুকু? আজকে একটু টুল বেশি স্যার দেখাবো, এখানে কারণ যদি ছবি নিই তাহলে তো আমাদের স্টক থাকবে না স্যার। স্টক জি স্যার, স্টকের প্রয়োজন হয় যদি। স্টকের প্রয়োজন হলে এখানে ডবল ক্লিক করবেন, এখান থেকে স্টক দিবেন। স্টক আসে নাই, না এখানে স্টক কি কালার দাও, ও হোয়াইট কালার, কালার চেঞ্জ হলেও তো স্টক আসতেছে না। আউটসাইড ইনসাইড আউটসাইড, ঠিক আছে, এটাতে মনে হয় স্টক আসবে না। স্টক তো আসতেছে কিন্তু দেখা যায় না কেন? স্যার চার কোণা হয়ে আসতেছে স্যার। চার কোণা হয়ে আসতেছে, তবু দেখা তো যাওয়ার কথা, এখানে তো দেখাই যাচ্ছে না। এখান থেকে স্টক মিস্টক দেওয়ার দরকার নেই। আমরা যে ইয়া করছিলাম, এই যে শেপ নিয়ে কাজ করছিলাম না, এই শেপে যখন আসবো তখন যে ক্লিপিং মাস্ক করব, তখন যে বুঝবেন আরো ভালো। ওকে, আই ড্রপার টুল, এখান থেকে আই ড্রপারটাই দেখবো, আর কালার স্যাম্পলারটা একটা অ্যাডভান্স, এই জন্য এটা যখন ফটো এডিটিংয়ের কাজ করব তখন যে এটা একটু এটা দেখাবো। আর 3D ম্যাটেরিয়াল দেখার দরকার নেই। আই ড্রপার টুল দিয়ে কী করে, আমরা কোনো ইমেজ থেকে যদি কালার পিক করতে চাই, ইলাস্ট্রেটরে যেভাবে করছেন, ধরেন যে এই ইমেজ থেকে আমি কালার পিক করতে চাই, এই কালারটা আমার যেই লেখা অথবা ডিজাইন আর শেপ, এই শেপের ভিতরে এই কালারটা দিতে চাই, সো আমার কালারটা পিক করতে হবে। আই ড্রপার টুল দিয়ে কালারটা পিক করে নিলাম, এই যেখানে কালারটা চলে আসছে। আমি যদি এখন একটা নতুন শেপ নেই, দেখবেন যে যেই কালারটা পিক করছিলাম ওই কালারটা চলে আসার কথা, এইখানে আসছে। হয় না কেন এটাতে? একবারে ডাইরেক্টলি আসবে। স্টকটা বারবার ইয়ে হয়ে থাকতেছে, অ্যাক্টিভ হয়ে থাকতেছে। স্টকটা নান করে দিই, এবার যদি টান দিয়ে আসবে। কি ব্যাপার, আমি অ্যাক্টিভ রাখতে চাচ্ছি এটা, এটার নান, এবার আসবে। অথবা এডিট থেকে ফিল এবং কালার পিক করে কিভাবে কোড কালেক্ট করতে হয়, কালার কোড কালেক্টরে শিখাইছি। আই ড্রপার দিয়ে ধরেন যে আর একটা কালার, এই অ্যাশ কালারটা এখান থেকে নিয়েছি, দেখেন এই অ্যাশ কালারটা এখানে হয়ে গেছে। এখন এই কালারটা আপনি আরেকটা ইমেজে যে অ্যাপ্লাই করবেন, এইখানে যে অ্যাপ্লাই করবেন, এখানে সিলেকশন নাই, অথবা আপনার এখানে এই যে এইটা হয়ে রয়েছে, তাহলে এই কালারটা এখানে কিভাবে অ্যাপ্লাই করব, এটার উপরে লেয়ারের উপরে ডবল ক্লিক করলেও কালার চেঞ্জ করা যাবে, কিন্তু এখানে আমার একটা কোড দিতে হবে। সেই কোডটা কই থেকে পাবো? এই কোডটা যদি দিই অটোমেটিকলি অ্যাশ কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কোডটা কিভাবে নেব? এখানে ক্লিক করবেন, এই যেখানে নিচে যে কোডটা আসছে হেক্সা কোড বলে এটারে, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে ডবল ক্লিক, এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন যে এই কালারটা অটোমেটিকলি এখানে চলে আসছে। স্যার এটা কি ইলাস্ট্রেটরেও হয়? হ্যাঁ, ইলাস্ট্রেটরও হবে। সেম পদ্ধতি? দেখাচ্ছি। ইলাস্ট্রেটরে তো এটা করার প্রয়োজন হয় না, ফটোশপে তো অটোমেটিকলি নেয় না, এই কারণে আমাদের ওইভাবে করতে হয়েছে। আর ইলাস্ট্রেটরে কি হয়, যদি আমি এটা সিলেক্ট থাকে ড্রপার দিয়ে যদি এখানে মারি, তাহলে অটোমেটিকলিও নিয়ে নিচ্ছে। না স্যার, যদি এখন কোডের আপনি প্রয়োজন যদি হয় কোডের সেটা প্রয়োজন বলছেন। হয়, সেক্ষেত্রে কি করবেন, যে কোডটা আপনার দরকার, ধরেন এই লিঙ্কটা রাখবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা বিভিন্ন কালার কালেক্ট করতে পারবেন, কাজ করার জন্য সহজ হবে।
কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটার কালারের সিস্টেম সেটাও দেখাবো। এক্সপ্লোরে গেলাম, আমি এখানে লিখতেছি শিপ, শিপ লিখে ওকে দিচ্ছি। ও আমারে কিছু কালার দিবে যে শিপ রিলেটেড ডিজাইনে তুমি এই ধরনের কালার ব্যবহার করতে পারো। এত স্লো কেন? এই যে শিপের ইমেজও দিয়ে দিছে, কিছু নদীর ছবি টবি দিয়ে দিছে। এখন কোন ধরনের কালার ইউজ করা যায় সেটা আমারে বলে দিচ্ছে। তাহলে আমি এটারে একটু ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে হেক্সা কোড দিছে কতগুলি, দেখছেন? যে আমি চাই যে এখান থেকে এই ব্লু কালারটা নিতে, তাহলে এখানে জাস্ট একটা কপিতে ক্লিক করলাম, কালারটা কপি হয়ে গেছে। ইলাস্ট্রেটরে যাব, এইটার উপরে ওই কালারটা অ্যাপ্লাই করতে চাই, তাই না? ডবল ক্লিক করলাম, এই যে নিচের দিকে দেখেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই হেক্সা যেহেতু এখানে আছে, হ্যাশট্যাগটা দরকার নাই, ওকে দিয়ে দিচ্ছি। যে ব্লু কালারটা আমি নিয়ে আসছিলাম সেই ব্লু কালারটা এখানে হয়ে গেছে। বোঝা গেছে? ইলাস্ট্রেটর দেখাচ্ছি, ইলাস্ট্রেটরে কিন্তু এখন আমি ওকে। এই কালারের এটা আমার একটু মনে করেন তো, এখন না আর একটু কয়েকদিন পরে ফটোশপের টুলগুলি শেষ হোক, তারপর যখন ডিজাইনে ঢুকবো তখন কালারের এই সাইটটার কথা মনে করেন, আপনাদের আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে কিছু জিনিসের কাজ আছে, যে কালার কিভাবে আপনারা কালেক্ট করবেন, কোনো লোগো ডিজাইন অথবা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কিভাবে কালেক্ট করা যায়, বিশেষ করে লোগোর জন্য খুবই কার্যকরী। অ্যাডোবি কালার, এটা পিন করে রাখেন। তারপরে কি ছিল আমাদের, এখান থেকে ড্রপার, কালার স্যাম্পলার তো পরে, 3D ম্যাটেরিয়াল দেখাই দিব না এই টাইমে, এইগুলির কোনো দরকারই নাই নোট টোট করার। এখানে কিছু আছে স্পট হেলিং, এই কয়টা দেখাই দিই আজকে। স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়্যার, রেড আই টুল। যে মানুষের ফেসে যে স্পট থাকে সেগুলি রিমুভ করার জন্য এখানে যে টুলগুলি আছে, স্পট হেলিং ব্রাশ টুল। স্পট হেলিং ব্রাশ টুলটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে যে ও যে জায়গায় স্পটটা আছে সেই জায়গার আশেপাশের কালার নিয়ে ওই স্পটটারে রিমুভ করবে। জাস্ট এই স্পটের উপরে, স্পটের চেয়ে একটু বড় রাখতে হবে ব্রাশটা, আবার অনেক বড় করে দিলে কিন্তু আশেপাশের আরও জিনিসপত্র ধরে নেবে। জাস্ট হচ্ছে যে স্পটটা যতটুকু থাকবে তার চেয়ে একটু বড় নিয়ে যদি এখানে ক্লিক করি ওই স্পটটা রিমুভ হয়ে যাবে। এর চেয়ে আর একটু ছোট করতে হবে, একটু বড়, এখানে একটা ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? স্পট হেলিং ব্রাশ টুল। তারপরে আসেন হচ্ছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটা কীভাবে কাজ করবে, এখন স্পট হেলিংয়ের মতো যদি আমি এখানে জাস্ট একটা ক্লিক করি ও কিন্তু কাজ করতেছে না। এর কাজ হচ্ছে আগে কালার পিক করে নিয়ে আসতে হবে। আপনি কোন জায়গার কোন ভালো অংশ থেকে কালার পিক করে নিয়ে এসে এই জায়গা সলভ করবেন, সেই জায়গায় যাওয়ার পরে আমাদের অল্টার চাপ দিতে হবে। অল্টার চাপ দিয়ে ধরেন আমি এইখান থেকে কালারটা নিয়ে যেয়ে এখানে সলভ করতে যাচ্ছি, অল্টার চাপ দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমার ব্রাশের সাথে কিন্তু একটা কালার ঘুরতেছে, এই কালারটা এখান থেকে পিক হয়ে গেছে। এটা দিয়ে যদি এখানে ক্লিক করি ওই জায়গার প্রবলেমটা সলভ করে দিবে। এখান থেকে অল্টার চাপ দিয়ে ক্লিক করলাম,
এবং এখানে সলভ করলাম, এখান থেকে কালার পিক করলাম, এখানে সলভ করলাম। বুঝে গেছে? অল্টার চাপ দিয়ে কালার পিক করতে হবে। তারপর প্যাচ টুল, প্যাচ টুলটা কীভাবে কাজ করবে দেখেন, যে এই যে স্পটটা আছে আমি এটারে সিলেক্ট করলাম, ওইটা এই যেটা মুভ করতেছে এটারে যে আমি ভালো জায়গায় রাখতেছি, যে জায়গার কালার দিয়ে আমি ওই জায়গাটা মিক্স করতে চাই সেখানে রাখার সাথে সাথে ওই জায়গাটা সলভ হয়ে গেছে। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সোর্স, একটা হলো ডেস্টিনেশন। সোর্সটার কাজ হচ্ছে যে আপনি এই যে খারাপ জায়গাটারে ধরছেন, এই খারাপ জায়গাটারে ভালো জায়গায় নিয়ে গেলে এই এই সোর্সটারে ওইখানে নিয়ে যেয়ে ও সলভ করে দিচ্ছে। আর ডেস্টিনেশনের কাজ কি, ডেস্টিনেশন এইভাবে কাজ করবে, যদি আপনি এই খারাপ জায়গা নিয়ে এখানে নিয়ে আসেন, এই স্পটটা এখানে পড়ে যাবে। তো আমাদের ভালো জায়গা থেকে নিয়ে যেয়ে এই স্পটের উপরে ছাড়লে ওই জায়গাটারে সলভ করবে। এখানে একটা আছে সোর্স, একটা হলো ডেস্টিনেশন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সোর্সে রেখে কাজ করি, স্পটটারে সিলেক্ট করি এবং ভালো জায়গায় নিয়ে যেয়ে ছেড়ে দিই, ওই জায়গাটা সলভ হয়। স্যার পুরো জায়গাটা একবারে ভাগ করা যাবে না? পুরো জায়গাটা একবারে বার করলে আপনি এখন যদি এখানে রাখেন, নাক টাক সহ ধরে যাচ্ছে। দেখেন তো কি হয়েছে। এগুলি তাড়াহুড়ার কাজ না, অল্প অল্প করেই কাজ করতে হবে। যদি আপনি ভালো কাজ করতে চান, ভালোভাবে সলভ করতে চান, তাইলে অল্প অল্প করে কাজ করতে হবে। দেখেন এই জায়গাটা কেমন জানি হয়ে গেছে, একটু সাদাইটটা হয়ে গেছে, কিন্তু এই জায়গায় আসলে সাদাইটটা তো ছিল না। এই কারণে অল্প অল্প করে কাজ করবেন। দেন আসতেছি, এটার আরও কাজ দেখাবো। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল এখান থেকে জাস্ট একটু দেখে রাখেন, এটারে মুভ করে নিয়ে যে এখানে ছাড়তেছি, এই জিনিসটা এখানে চলে আসতেছে। সেমভাবে এটারে আরেকটা ইমেজ দিয়ে দেখাইলে সবচেয়ে ভালো হবে। দাঁড়ান দেখাচ্ছি, এন্টার দিলাম, ওই জায়গা সলভ হয়ে গেছে, স্পটটা এখানে চলে আসছে। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলটা এই কাজের ক্ষেত্রে সবচেয়ে ভালো ইউজ হবে। দেখাই একটু, আনস্প্ল্যাশে যাই। এটা বেশি হিজিবিজি ইমেজ, তবুও দেখি ট্রাই করে এটাতে কাজ হয় কিনা। কোয়ালিটি কি ব্যাপার, আমি চাচ্ছি যে এই মানুষটা এই জায়গায় না থাকুক, এই জায়গাটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই ফেলুক, মানে ব্যাকগ্রাউন্ড পিছনে যা ছিল সেভাবে ও একটা ধারণা করে মিশাই ফেলুক এবং এই মানুষটা আর একটু কাছাকাছি আসুক। সেই জন্য কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল দিয়ে আমি এইভাবে সিলেক্ট করতেছি। এবং এই মানুষটারে এখানে নিয়ে আসতেছি, এন্টার দিয়ে দিলাম। ও মিশাই ফেলছে, বাট খুব একটা ভালো কিছু করতে পারে নাই। যদি ব্যাকগ্রাউন্ডটা আর একটু নিট অ্যান্ড ক্লিন থাকতো তাইলে সুন্দর দেখা যেত। সো জাস্ট বেসিক বোঝার জন্য কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের কাজটা যেটা বুঝাইলাম সেটা তো এতটুকু তো বুঝছেন, এতটুক অল্প একটু।
আর একটু ফ্রেশ ব্যাকগ্রাউন্ড দেখে, ফ্রেশ ব্যাকগ্রাউন্ড হইলে এটা ভালো হবে, কাজ ভালো হয়, হিজিবিজি ব্যাকগ্রাউন্ডে হয় না। এটা তো কিছুটা ডিস্টার্ব করবে, যে গাছপালাগুলিতে ডিস্টার্ব করবে, পারফেক্টলি নিবে না। আমি চাই যে এই মানুষটা এখানে না থাকুক, এটারে সরাই নিয়ে এসে এখানে দিয়ে দিব। এবং এখানে যখন আসছে দূরের মানুষটা, তখন এই মানুষটা অবশ্যই বড় হওয়া উচিত। যখন এদের কাছাকাছি চলে আসছে, এন্টার দিয়ে দিলাম। ওইখান থেকে পারফেক্টলি রিমুভ হয়েছে, বাট এইখানে এসে কিন্তু ভালো কিছু দেখাচ্ছে না, কারণ ইমেজের ওইখানের কোয়ালিটি অনেক খারাপ। এবং আমার সিলেকশন অনেক বেশি এরিয়া নিয়ে করছিলাম, যদি কাছাকাছি নিয়ে সিলেকশন করতাম ওইটারে মিক্স করতে ওর জন্য সুবিধা হইতো। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। মাহফুজ সাহেবের কি অবস্থা? এই তো ভাই কারেন্ট চলে গেছিল তো এজন্য জয়েন হতে লেট হলো। আচ্ছা, ঠিক আছে। তারপর আসি রেড আই টুল। রেড আই টুলটা এই চোখের যেই রিফ্লেকশন পড়ে না ক্যামেরার কারণে, যে রেড হয়, ওইটারে সলভ করার জন্য রেড আই টুলটা ইউজ হয়। তবে এই ধরনের ইমেজ খুব একটা এখন বর্তমানে পাওয়া যায় না। যারা ফটোগ্রাফি করে তাদের ক্ষেত্রে অনেক কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। এই রেড আই টুল দিয়ে এই রেডের উপরে ক্লিক করলে ওই রেডটা ব্ল্যাক হয়ে যাবে, রেড থাকবে না। বুঝে গেছে? এরপর এগুলি আবার পরে। আজকে এই পর্যন্তই, কিন্তু তার ভিতরে আপনাদের এখন একটু কাজ আছে। সেটা হচ্ছে আমি একটা ইমেজ দিব, ওই ইমেজটাতে আপনারা এই টুলগুলি ইউজ করবেন। এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই তিনটা টুল ইউজ করে ওই ইমেজটারে সলভ করবেন। এই ইমেজটা নেন, আমি লিঙ্ক। স্যার কি সব যুদ্ধে আমাদের ছবি দেন নাকি স্যার? হ্যাঁ, ব্রিটিশ আমাদের ছবি দিতে আর এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে ইমেজটা সলভ করেন। আর স্ক্রিন শেয়ার দিয়ে সলভ করেন, তাহলে হচ্ছে যে প্রবলেম কি হচ্ছে আমি দেখতে পারবো। এখানে লিঙ্ক দিয়ে দিছি। আমার স্ক্রিন শেয়ার অফ দিচ্ছে, আপনারা স্ক্রিন শেয়ার দেন।
হ্যাঁ লিংক আসছে তো, লিংকে ক্লিক করলেই তো আপনার স্যার অনেকগুলো ছবি আসতেছে, ওই ছবিটা আসতেছে না স্যার, অন্য ছবি আসতেছে। অন্য ছবি আসতেছে। ওই ছবিতে ক্লিক করে পরে লিঙ্ক দেন স্যার। আচ্ছা ফেসবুকে দিচ্ছি, হ্যাঁ মেসেঞ্জারে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নেন ইমেজটা। ওকে স্যার। আমরা হচ্ছে যে যখন এই বেসিক টুলগুলি হয়ে যাবে তারপরে আমরা এরকম ছবি সলভ করব এবং এই ছবিতে কালার কিভাবে করা যায়, সাদা কালো ছবি আছে কিভাবে কালার করা যায় সেগুলো দেখব। যেরকম এখানে যে একটা এক্সাম্পল আছে, যে পুরানো ছবি তারপরে এরকম কালার বানাইছে এটারে। এটারও পরে আগে আমাদের টুলগুলি সব শেষ হলে পরবর্তীতে আমরা ফটো রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং, তারপরে আবার ডিজাইন। হয়েছে হয়েছে।
স্যার কিছুই পারতেছি না, হ্যাঁ, এতক্ষণ ধরে কি দেখলাম কিছুই পারতেছি না। এই জন্যই তো করতে দিছি। বললাম যে স্ক্রিন শেয়ার দেন, তাইলে না বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। স্যার ইমেজটা তো আনছি, হ্যাঁ, এই ব্রাশটা অ্যাড করলাম, এখন কন্ট্রোল দিয়ে স্যার কালারটা নেব না এখানকার। আপনার লেয়ার আগে সিলেক্ট আছে কিনা দেখেন। লেয়ার সিলেক্ট আছে আপনার? স্যার এখন সিলেক্ট করছি। হুম, স্যার এতক্ষণ লেয়ার সিলেক্ট করছিলাম না, এই জন্যই মনে হয় কিছু আসতেছিল না। লেয়ার সিলেক্ট না থাকলে তো কাজই হবে না। কোন লেয়ারে কাজ করবেন সেটা তো সিলেক্ট থাকা লাগবে। আর কোন টুল সিলেক্ট করছেন আপনি? ওইটা স্পট হেলিং, ব্রাশ টুল, ব্রাশ টুল রিমুভ টুল। আপনার এটা ফটোশপ কত? স্যার এটা মনে হয় 22 না 23 জানি স্যার। না, 22 না 23 হওয়ার কথা না। দেখি কত, দেখেন তো। স্যার কোত্থেকে দেখবো? ফটোশপের ইয়েতে যান, ওই উইন্ডোজের আরে ওখানে যেখান এটাতে থেকে ফটোশপে ইয়ে করে না, অথবা ফটোশপ ইনস্টল করে দিচ্ছেন ওখানে যান। এই, স্যার কোন জায়গায় যাবো? উইন্ডোজের নিচে ওখানে যান, উইন্ডোজ, অথবা ফটোশপের পিএস এর উপরে ওখানে ধরেন, উপরের মাথায় ওখানে ধরেন, আসে কিনা দেখেন, চাপ দেন তো দেখি। রাইট বাটন না, এই ফটোশপের নিচেরটাতে ধরেন, নিচেরটাতে মাউস ধরেন খালি দেখি। নিচে নিচে নিচে, একদম নিচে, এটাই? একদম নিচে চলে আসেন ফটোশপের আইকনে। এখানে আসছে? আসে নাই। জি স্যার, উইন্ডোজের এখানে যান, এটা আসছে না। উইন্ডোজের এখানে যান। উইন্ডোজ, উইন্ডোজ, আপনার উইন্ডোজ সিস্টেম। জি স্যার। হ্যাঁ, এখানের থেকে ফটোশপ বের করেন। স্যার 24। 24 দেবো এখানে। এই কারণে আপনারটা চেহারা আলাদা এবং ওখানে টুলগুলি ডিফারেন্ট। আমারটা হইলো 23, আমি যেটা দিয়ে দেখাচ্ছি। আপনি নামাইছেন 24। স্যার আমার দুইটাই কিনা স্যার, হুম, দুইটাই কিনছিলাম স্যার, ওই যে অনেক আগেই স্যার। আচ্ছা, পেইড ভার্সন, তাহলে আপনার এখানে তো আরো বেশি অপশন অটোমেটিকলি থাকবে। স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে নর্মালি জাস্ট ক্লিক করলেই হয়, ঠিক আছে? স্যার এটা ছোট করবো কিভাবে জানি স্যার? কন্ট্রোল দিয়ে? না, এটা রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে সাইজ কমাইতে পারবেন। সবচেয়ে ভালো অপশন হচ্ছে কিবোর্ডে যে ইয়ে আছে, ওই যে থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা, ওইটা দিয়ে ছোট করবেন। জি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আর রাইট পা, ঠিক আছে স্যার। আবার এখানে অল্টার মল্টার চাপেন কেন? স্পট হেলিং ব্রাশ টুল জাস্ট স্পটের জায়গায় ক্লিক করবেন অথবা টান দেন, যতটুকু এরিয়া আছে ওই এরিয়াতে টান দেন। হ্যাঁ, টান দেন, আস্তে আস্তে অল্প করে টান দিতে হবে, উল্টাপাল্টা টান দিলে হবে না। আচ্ছা, এই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদের, এগুলি হোমওয়ার্ক দিব, অফ করেন। ভাইয়া প্রায় হয়ে আসছে। আচ্ছা, হইলে ইয়াতে দিয়ে দিন, গ্রুপে, গ্রুপে বলতে মেসেঞ্জারে, মেসেঞ্জারে দিয়ে দেখতেছি। আপনি স্টপ করেন শেয়ারটা।
শুধুমাত্র স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে এটা টোটালটা সলভ করা সম্ভব। হেলিং ব্রাশ টুল মাঝে মাঝে কাজে লাগানো যাইতে পারে। শুধুমাত্র এই লাইনের যে দাগ আছে এই দাগ সোজা এই ব্রাশটারে একটু বড় করে নিয়ে সোজাসুজি টান দিবেন। এলো পাতাটা এইভাবে টান দিলে কিন্তু হবে না, তাইলে আবার ঝামেলা হয়ে যাবে। অল্প অল্প করে টান দিবেন, অল্প অল্প। এইভাবে ধৈর্য হারা হইলে এই কাজ করা সম্ভব না, ধৈর্য নিয়ে কাজ করতে হবে অল্প অল্প। স্যার স্পট হিলিং এর তো কোনো কালার সিলেক্ট করা লাগছে না স্যার? না, এটা তো অটোমেটিকলি হচ্ছে আশেপাশের কালার নিয়ে ওই জায়গাটাকে সলভ করবে। বুঝা গেছে এটা? আর হেলিং ব্রাশ জি স্যার। হেলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করতেছে এখানে দেখেন, প্যাচ সিলেক্ট হয়ে গেছে। হেলিং ব্রাশ টুলটা এখানে আমি একটা জিনিস দেখাবো, যে আমি যদি এখান থেকে কালারটা পিক করছি এবং টান দিচ্ছি, টান দেওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, একটা প্লাস চিহ্নর পাশাপাশি ঘুরতেছে ওই ব্রাশের পাশে, দেখতেছেন? জি স্যার। ওই প্লাস চিহ্নটা যেখানে যেখানে জি যাচ্ছে স্যার। ওই কালারগুলি দিয়েই এই জায়গাটারে সলভ করতেছে। আমি যদি এখন ধরেন আবার এই জায়গা থেকে কালার পিক করলাম এবং টান দিলাম, দেখেন কি করতেছে, জিনিসটাতে নষ্ট করে ফেলতেছে, কারণ এই কালার ব্ল্যাক কালারটাও এখানে সিলেক্ট হয়ে গেছে। এইখানে দেখায় আবার এমন একটা জায়গায় দেখাইতে হবে যাতে আমি পুরো জিনিসটাকে বুঝাইতে পারি। নিচের সাইডটা এখান থেকে ড্রপ মানে কালার পিক করলাম, অল্টার চাপ দিয়ে ধরে এখন টান দিতেছি, এই জায়গায় যে ভাঙ্গে গেল দেখছেন জায়গাটা, ওই যে ওয়ালটা কি কারণে ভাঙছে, আবার টান দিয়ে দেখেন কালার কোন জায়গা দিয়ে যাচ্ছে, এই যে প্লাস চিহ্নটা যে দিক দিয়ে ঘুরতেছে ওই জায়গা দিয়ে যাচ্ছে। দেখেন আমি যখন এই যে কোণার মধ্যে আসছি তখনও কিন্তু প্লাস চিহ্নটা ব্ল্যাকের কাছেই আছে, যার ফলে ওই জায়গাটায় ওই ব্ল্যাক কালারটা দিয়ে ওই জায়গাটারে ভেঙে ফেলছে। তাহলে আমার কি করা উচিত ছিল, যে ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত এতটুক পার্ট আমার এখানে এইভাবে সিলেক্ট করার দরকার ছিল, আবার এখান থেকে কালার পিক করে তার পরবর্তীতে এখান থেকে এই জায়গাগুলো সলভ করতে হতো। আবার এখান থেকে নিয়ে যদি কালার না মেশে আবার একটু কালার নিয়ে আবার এখান থেকে মিশাইতে হবে। এই যেখানে বেশি ব্ল্যাক, এটার কাছে প্লাসটা চলে গেছে, এখানে ব্ল্যাক চলে আসছে। অল্প অল্প নিতে হবে, অল্প অল্প সলভ করতে হবে। কোন কালারের সাথে আমি যদি এই কালারটারে নিয়ে যে এখন এই যে উপরের দিকে দিয়ে দিই, তাহলে কি এই জায়গাটা মিলবে? মিলবে না। আমার এখান থেকে অল্প একটু কালার নিয়ে এই জায়গাটারে সলভ করতে হবে একটা ক্লিক করে, তারপর এই জায়গা থেকে নিয়ে এই জায়গায় একটু সলভ করতে হবে, এইখান থেকে নিয়ে এই জায়গাটা সলভ করতে হবে, এই জায়গা থেকে নিয়ে এই জায়গায় সলভ করতে হবে। সব জায়গায় যদি আপনি এইভাবে টান দেন তাহলে কিন্তু মিলবে না। কখন কোন জায়গা থেকে কোন কালারটা পিক করতে হবে এটা বুঝে নিয়ে, এই জন্যই 3টা টুলের ইউজ দিছি, যে 3টা টুল ইউজ করে সলভ করবেন। শুধুমাত্র স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কিছু কিছু জায়গায় সলভ হবে না। বুঝতে পারছেন? হয়েছে? শেষ হয়েছে? শেষ হয়েছে?
না বুঝতে পারলে বলেন, আবার এই যে এগুলি দেখাইছে আবার দেখাবো। সবগুলি একটু যতগুলি টুল এখন দেখাইলাম সবগুলি একটু প্র্যাকটিস করেন। যে জায়গায় প্রবলেম থাকবে সেই প্রবলেমটা সলভ করতে হবে। বেসিক বিষয়গুলি না বুঝতে পারলে পরবর্তীতে কাজ করতে যেয়ে ঝামেলা হবে। হয়েছে হয়েছে, আমারটা দেখে লাভ নাই, আমি তো দেখাচ্ছি না কিছু। জি ভাইয়া হয়েছে। দিছেন? মেসেঞ্জারে দিছেন? না, দিচ্ছি দিচ্ছি। ফটোশপে কি সেভ দেওয়া শিখাইছি? সবাই কি ফটোশপে সেভ দিতে পারেন? সবাই জি স্যার পারি। সবাই পারলে তো আর দরকার নেই। আবার যখন আমি বলবো যে ফটোশপে পিডিএফ সেভ দেন, তখন যদি না পারেন তাহলে কিন্তু ঝামেলা আছে। আবার যখন বলবো যে ফটোশপে অনেকগুলি ইমেজ সিরিয়াল বাই সিরিয়াল পিডিএফ করেন, পারবেন? দেখাই দেন ভাইয়া। মাহফুজ সাহেব পারেন না? ফটোশপে অনেকগুলি পেজ, ধরেন যে অনেকগুলি পেজ আছে, এগুলিরে ফটোশপে স্টেপ বাই স্টেপ 1 বাই 1 10টা পেজ আছে, 10টা পেজে সেভ দিতে হবে পিডিএফে। ফটোশপে তো নর্মালি ফাইল থেকে সেভ, তাই না? আমি যদি সেভ দিতে ফাইল থেকে সেভে যাব, এখানে এটা সেভ দিয়ে আছে হয়তো কোনো জায়গায়, আমি তো কন্ট্রোল এস এ কন্ট্রোল শিফট এস এবার সেভ অ্যাজে দিই, হয়তো এটা কোনো জায়গায় সেভ দেওয়া আছে, অথবা ওই ইয়া থেকে গুগল থেকে আনছি দেখে এরকম হয়েছে। ও এটা তো ইয়া ইমেজ, এই জন্য হচ্ছে না, এটা তো স্মার্ট অবজেক্ট ছিল। এইটারে ধরি, এই লোকটারে আমি ক্রপ করছি, অথবা এটার যেই এডিট করার দরকার ছিল যতটুকু এডিট করছি, করার পরে এর আমি এই সাইজে সেভ দিতে চাই জেপিজি। কন্ট্রোল এস দিলে আমার এখানে পিএসডি মানে যেটা হচ্ছে আমার এডিটেবল ফাইল লেয়ার সহ, সেটা আমি সেভ দিলে সেভ দিতে পারবো পিএসডিতে যদি থাকে। আর এখানে ক্লিক করলে আরও কিছু অপশন দেখাচ্ছে, লার্জ ডকুমেন্ট ফরম্যাট, এসপিবি,
ফটোশপ পিডিএফ টিআইএফ। আপনাদের যদি এর চেয়ে একটু লোয়েস্ট ভার্সন থাকে তাহলে এখানে আরও অনেক বেশি অপশন আপনাদের এখানে দেখাবে। লোয়েস্ট ভার্সন দিয়ে দেখাইলে এই সেভের সিস্টেমটা আপনাদের আরও সুন্দরভাবে ইয়ে করা যেত, যে আরও কতগুলি সিস্টেম যে ফটোশপে থাকে। তাছাড়া যদি আপডেট ভার্সন যাদের আছে তারা পিএনজি এবং জিআইএফ জেপিজি সেভ দিবেন কিভাবে দেখেন, এখানে কন্ট্রোল শিফট এস দিচ্ছি। এখানে কি আপনার কাছে জেপিজি ফরম্যাট আছে যাদের 2023 অথবা 24, এখানে জেপিজির অপশন আছে? জেপিজি পিএনজি নাই কিন্তু এখানে 23-এ যাদের একটু লোয়েস্ট ভার্সন তাদের কিন্তু আছে, এখানে সব কিছু আছে। চেক করছেন সবাই? আছে? কথা কয় না। স্যার নাই। নাই, তাইলে কিভাবে সেভ দিবেন? সেভ দেন কিভাবে বলেন, যেহেতু নাই? এক্সপোর্ট থেকে তো ইলাস্ট্রেটরে দিতাম। হ্যাঁ, ইলাস্ট্রেটর এক্সপোর্ট দিতেন, এখানেও এক্সপোর্ট আছে, এখান থেকে এক্সপোর্ট থেকে দিতে পারবেন। কুইক এক্সপোর্ট পিএনজি এখান থেকেও দিতে পারবেন, এক্সপোর্ট অ্যাজ এ এখান থেকে দিতে পারবেন। এক্সপোর্ট অ্যাজ দিয়ে দিবেন, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট ডব্লিউ দিলে এখান থেকে আপনারা জেপিজি পিএনজি এবং জিআইএফ এইভাবে সেভ দিতে পারবেন। আর একটা অপশন হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা কন্ট্রোল অল্টার শিফট এস দিতাম, মনে আছে? এখান থেকে অরিজিনাল সাইজ যেটা আছে অপটিমাইজড 2 আপ 4 আপ, মানে ফাইলের সাইজ দেখেন এখানে কত 400 কত, এটা 37 400 অরিজিনাল আছে 437। কোয়ালিটি যদি 100% হয় তাহলে কি কত দেখাচ্ছে 88 পয়েন্ট এত, আর এটাতে কত দেখাচ্ছে 25 পয়েন্ট এত। কোয়ালিটি 50%, এর চেয়ে ছোট কোয়ালিটি যদি হয় তাহলে দেখাচ্ছে এত পার্সেন্ট। 16 পয়েন্ট কোয়ালিটি হলো 25%, মানে কোয়ালিটির পরিমাণ কমে গেছে। আমরা সব সময় অপটিমাইজে রাখবো, রাখা আমার যদি মনে হয় যে আমি এই ম্যাচটা আরও বড় করব, কোয়ালিটি আরও বেশি করব, এখান থেকে পার্সেন্টটা ওই যে ইয়াতে যে পার্সেন্ট বাড়াইছিলাম না ইলাস্ট্রেটরে, ওইভাবে বাড়াই দিব এবং এখানে কোয়ালিটি 100% রাখবো ম্যাক্সিমাম সব সময়। রাইখা সেভ দিলেই সেভ হয়ে যাবে। এখন আমি এখানে সেভ দিব না। পিডিএফ কিভাবে আমরা সেভ দিব, এটারে কন্ট্রোল শিফট এস, এখান থেকে পিডিএফ কিন্তু আছে, এখানে যদি পিডিএফ দেই এটা পিডিএফে সেভ হয়ে যাবে। কিন্তু কথা ছিল যে আমার যে 10টা পেজ আছে 10টা পেজে কীভাবে পিডিএফে প্রেজেন্ট করব। ফাইল থেকে অটোমেশন পিডিএফ প্রেজেন্টেশন, ফাইল থেকে অটোমেট থেকে পিডিএফ প্রেজেন্টেশনে ক্লিক করব। এখান থেকে আমি ফাইলগুলি ইমেজগুলি কোন জায়গায় আছে ওই ইমেজগুলিতে আমি একটা পিডিএফে ইয়ে করব। এখান থেকে ব্রাউজে যাব, ধরেন এখানে আমি যেই ইমেজগুলি পিডিএফে আনতে চাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অনেকগুলি সিলেক্ট করি, 8টা 9টা 10টা, এই 10টাই দিলাম এবং ওপেন দিয়ে দিলাম। ওপেন দিয়ে সেভ দেওয়ার পর আমি কোথায় সেভ দিতে যাচ্ছি, ডেস্কটপে 1 2 3 4 5 দিয়ে ফাইল নেম দিলাম এবং সেভ দিয়ে দিলাম, সেভ পিডিএফ। ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা চেক করে আসি, ডাউনলোডে রাখছিলাম এই যে এই ফাইলটা পিডিএফ অন করলাম, এখানে সিরিয়াল বাই সিরিয়াল যদি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমার ফাইল নেম থাকতো তাহলে এখানেও অটোমেটিকলি 1 2 3 4 ভাবে হইতো। কিন্তু এখানে যেহেতু 1 2 3 4 কোনো কিছু ফাইল নেম ওইভাবে দেওয়া নাই সিরিয়াল বাই সিরিয়াল, সেই জন্য ও নিজের মতো করে নিয়ে নিছে 1 2 3 4 5 6 এইভাবে যদি ফাইল সেভ দেন
তাহলে পিডিএফও ওই সিরিয়াল বাই সিরিয়ালই এখানে আসবে। বুঝতে পারছেন? এই যে জায়গাগুলি বাদ পড়ে গেছে। তাহের আপুরটা ভালো হয়েছে, আপনারটা আরও ধৈর্য সহকারে করতে হবে। হ্যাঁ, রিফা আপুরটা আর একটু ধৈর্য সহকারে করতে হবে কাজ। তাহের আপুরটা ভালো হয়েছে, এই জায়গাটা আর একটু কাজ করলে ভালো হতো। তাছাড়া এমনিতে ভালো হয়েছে। এখন আপনাদের হোমওয়ার্ক কী কী থাকবে দেখে নেন। কালকেও কিন্তু ক্লাস আছে আপনাদের। হোমওয়ার্ক থাকবে হচ্ছে এরকম, ওই যে ওল্ড ইমেজ, এরকম ফাটা ইমেজ নামাবেন, নামায় এটারে এভাবে 3টা ইমেজ নেবেন, এরকম ফাটা ইমেজ নিয়ে এইভাবে সলভ করবেন। বিফোর আফটার করবেন। কিভাবে বিফোর আফটার করে পারেন না? সবাই পারেন? এই যে পাশাপাশি এইভাবে রাখা, ধরেন যে এটা বিফোর, এটা আফটার, আচ্ছা এই যে এটা বিফোর, এটা আফটার। তাহলে কীভাবে রাখবেন? যে ইমেজটারে আপনি সলভ করছেন, ধরেন আপনি এই ইমেজটারে সলভ করছেন, এইখানে একটা কাজ করবেন, এটা একটা ডুপ্লিকেট নেবেন আগে, কন্ট্রোল জে, ডুপ্লিকেট লেয়ার নেওয়া শিখাইছিলাম। জি হ্যাঁ ভাইয়া দেখাচ্ছিলেন। হ্যাঁ, অথবা রাইট বাটন ক্লিক করলে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার আছে মনে হয়, দেখেন এই যে ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করলেও হবে। অথবা কন্ট্রোল জে দিলে লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেল না? এটা থাকুক, এটার আই অফ করে রাখেন, এটার উপরে কাজ করেন। ধরেন এটার উপরে আমি কাজ করছি, এটার উপরে আমি অনেক কাজ করছি, যে এরকম কাজ করার পরে আমি ক্রপ টুল শিখছি আজকে। ক্রপ টুল দিয়ে এটারে এই সাইডে বাড়াবো, আর একটু বেশি করে বাড়াই নিলাম, আপাতত ক্রপ করে ফেললাম। এই নিচের ইমেজটারে সিলেক্ট করলাম, নিচের লেয়ারটা কন্ট্রোল টি দিব, এটারে মুভ করে এই সাইডে এখানে রাখবো। রাখার পর আবার একটু ক্রপ টুলের ইউজ করতে হবে, যেহেতু এই সাইডে বাড়তি হয়ে গেছে, আমার বাড়তিটার দরকার নেই। ক্রপ টুলটা নিয়ে এই সাইড থেকে এন্টার দিয়ে দিলাম, কেটে গেল। এখানে লিখতে পারবেন, টাইপ টুল দিয়ে লিখতে পারবেন না? টাইপ টুল নেবেন, ইলাস্ট্রেটরের মতোই এখানে টাইপ টুলের কাজ, ক্লিক করবেন, বিফোর লিখবেন, লেয়ারের নিচে চলে গেছে, এটা দেখা যাচ্ছে না এই জন্য। বিফোর লিখবেন, এই সাইডে এটারে কপি করে এটা আফটার লিখবেন, বিফোর আফটার করে এইভাবে জমা দিবেন। ঠিক আছে? যেটা বিফোর মানে এটা তো কাজ করছি, এটা হচ্ছে আফটার হবে, এটা হচ্ছে আফটার, আর এটা হচ্ছে বিফোর। আপনারা এই সাইডে বিফোরটা রাখেন, এই সাইডে আফটারটা রাখেন, ডান পাশে আফটারটা রাখবেন, যেটাতে কাজ করবেন এটা ডান পাশে রাখেন। এইভাবে জেপিজি সেট দিবেন, দিয়ে পোস্ট করবেন। এরকম 3টা। আরেকটা হচ্ছে আর কি দেখালাম, ম্যাজিক ওয়ান টুল, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, এই 3টা টুল দিয়ে তিনটা অবজেক্ট সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন এবং বিফোর আফটার করে জমা দিবেন। আগে কি ছিল, আপনি কি কালার করছেন। ঠিক আছে? কি টুল, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই 3টা টুল ইউজ করবেন। আর পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ করবেন, এটা হচ্ছে ওই রকম বিজনেস কার্ড অথবা ফ্লেয়ার ব্রুশিয়ার নেবেন, বিফোরে একটা রাখবেন, আফটারে কাটিং করে যে আপনি সোজা করছেন ওইটা দেখাবেন। ক্লিয়ার? ড্রপার দরকার নাই, এইটার দরকার নাই, আর স্পট হেলিংয়ের তো দিলামই, ওই যে স্পট রিমুভ করবেন। রেড আই টুল দরকার নাই, কন্টেন্ট অ্যাওয়্যার দরকার নাই, শুধুমাত্র এই 3টা টুল ইউজ করবেন। কইরা এই যে এইটারে এইরকম ধরনের 3টা ইমেজ সলভ করবেন। ঠিক আছে? হোমওয়ার্ক বোঝা গেছে?
কি ফাইল সেভ করতে হবে? জেপিজি 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 সেভ দিবেন। আরেকটা কাজ করবেন আপনারা এখন থেকে, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ধরেন এই মানুষটার এখন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় একটা কাজ করবেন। ধরেন এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি সিলেক্ট করছেন, সিলেক্ট হয়েছে, কন্ট্রোল শিফট আই ইনভার্স করে নিলাম, ফেদার দিবেন। কিভাবে ফেদার দিতে হবে এটাতে শিখছেন? একটু শিখে নেন। এই এখন সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে ফেদার, অথবা শর্টকাট শিফট F6, এখানে 0.5 ফেদার দিবেন। ঠিক আছে? যদি ইমেজের কোয়ালিটি অনেক হাই হয়, অনেক হাই হয়, সেক্ষেত্রে 1 দিবেন। তাছাড়া নর্মালি আমরা এই ফেদারের অপশনটাতে 0.5 ফেদার দিই। ফেদার দিয়ে ওকে দিবেন। তারপরে ওকে দেওয়ার পরে এখান থেকে মাস্কিং করে দেন এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন। ঠিক আছে? আর এখানে কি দেখাইছিলাম? সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্কের একটা কাজ করবেন, অবশ্যই করবেন। সব বিফোর আফটার করে দেখাবেন। আনস্প্ল্যাশ থেকে ইমেজ নেবেন, এই ধরনের ইমেজ নেবেন যেগুলিতে চুল এরকম আছে। ঠিক আছে? এই ধরনের ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। একটা ইমেজ করলেই হবে আপাতত। পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড রিমুভের যখন আমাদের কাজ থাকবে, তখন যে এটা নিয়ে আরও কথাবার্তা বলবো, তখন যে শুধুমাত্র এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভের এই হোমওয়ার্ক দিব। কিন্তু আপাতত একদম বেসিক লেভেলের নর্মাল সহজ দেখে নেবেন, যেটা আপনার কাজ করতে সহজ হবে। তবে একটু চুলমুল বাইরে আছে এরকম দেখে নিন। হ্যাঁ, এরকম দেখে নিয়ে একটা ইমেজ কাজ করবেন। তাহলে কি কি হইলো? কয়টা হইলো? এই তিনটা দিয়া তিনটা, একটা হইলো সিলেক্ট অ্যান্ড মাস্ক, মানে হেয়ার মাস্কিং যেটার বলে, 4টা। আর ক্রপ টুলের কাজ তো প্রত্যেক ক্ষেত্রে বিফোর আফটার থাকবে, সেক্ষেত্রে ক্রপ টুলের কাজ হয়ে গেল। পার্সপেক্টিভ ক্রপ টুলের একটা, 6টা। আর এইটা দিয়ে 3টা, স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই তিনটার কম্বিনেশন করে 3টা, 6টা, 9টা, টোটাল 9টা ইমেজের কাজ করবেন। আর প্রত্যেকটাই বিফোর আফটার করে জমা দিবেন। ঠিক আছে? মানে এটা কালকে জমা দিতে হবে? হ্যাঁ, সহজ কাজ তো, এগুলি তো সময় সাপেক্ষ ব্যাপার না। এগুলি যে না কাজ প্রত্যেকটা একদম খুব অল্প সময়ের কাজ। না ভাইয়া, যে কালকে জব আছে তো, ও আচ্ছা, হ্যাঁ করে চাকরি আছে করে একটু দিয়েন, ফ্রি টাইমে করে দিয়েন। ঠিক আছে? ঠিক আর আছে। যারা ফ্রি আছেন তারা তো করবেনই। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার কত, এটা দেখি। আর ভিডিও তো এখন দিয়ে দিবেন না একটু পরে? হ্যাঁ, একটু পরে দিয়ে দিন। 19। এক তো নাই, 2 আছেন, 3 আছে। আগের দিন ছিলেন না কেন? স্যার সমস্যা হলো ছুটি হয়েছিল না স্যার। কি পড়ছে, কি পড়ে যাচ্ছে দেখো। 4 আছেন, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 আছে, 22, 23, 24, 25, 26, 27 আছে, 28, 29, 30 আছে,
31 32 আছে, ছিল, এখন নাই। 33 আছে, 34 35 34 না 35 36 37 আছে, 40 আছেন, 41 42 আছে। এই তো সবাইটা দেওয়া হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলেন। যে ব্ল্যাক গুলা কি স্যার এখানে যে ব্ল্যাক মার্ক করা, ব্ল্যাকগুলিরে রিমুভ, আরেকজনের রিমুভ করব, সেটা হচ্ছে এমডি গোলাম রাব্বি, এনারে আজকে রিমুভ করব, স্যার এটার কারণ? কারণ উনি ক্লাস করে না। উনি হচ্ছে ফ্রি স্কলারশিপে ইয়ে করছে, ক্লাস করতেছে ফ্রি 100%, বাট কন্ডিশন ছিল হচ্ছে যে ক্লাস রেগুলার করা। কিন্তু এখন পর্যন্ত উনি ক্লাস করছে কয়টা? 12টা টোটাল। আজকে 19টা ক্লাস হয়েছে, 12টা। আর হোমওয়ার্ক উনি জমা দিছে মাত্র 7টা। দরকার নাই তো এভাবে কমাই দিব, যে ব্ল্যাক করা জায়গা এগুলো তো সব বাদ দিয়ে দিছি। এর ভিতরে একজন হচ্ছে ইয়া করছে, পাইরেসি করছে, মানে ভিডিও আরেকজনকে দিয়ে দিছে ক্লাসের। আর দুইজন হচ্ছে অন্য জায়গায় আগে থেকে গ্রাফিক ডিজাইন জানে এবং অন্য জায়গায় কোর্স করছে, এরকম 3জন হইলো ব্ল্যাক। আর রেড যারা, এরা হইলো ক্লাস করে না, এই কারণে প্রেজেন্ট ডাকার সময় আমার সহজ হয়, ঠিক আছে। আর ইয়েলো যারা, তারা মাঝে মাঝে করে। আমাদের ভাইকে মাঝে মাঝে ডিউটির জন্য ক্লাসে না, আসতে পারি না এই স্যার, ভাইকে না রেড হইলেও তো সবাইরে রাখছি, কারণ এরা তো টাকা দিয়ে করছে, এই কারণে সবাইরে রাখছি। ফ্রি হইলে তো বাদ দিয়ে দিতাম যারা ক্লাস করেন। আপনাদের তো থাকবেনই, সমস্যা নেই। ভাইয়া বিজনেস কার্ডটা একটু দেখে দিবেন, কোন বিজনেস কার্ডটা? যে আবার করে দিছিলাম, এই যে স্যার এক্সামে আমারটাও জমা দেওয়া আছে। জমা দিছিলাম, ওইটা আরেকবার একটু দেখিয়ে দিলে। দেখতেছি। আউটলাইন করেন নাই কেন? আউটলাইন করে জমা দিবেন সব সময়, ঠিক আছে? স্যার আমারটা দেখবেন? দেখতেছি, দাঁড়ান, ওয়েট করেন। আউটলাইন করেন নাই, তাছাড়া ঠিক আছে। এই যেগুলি কি, যে এই পাশে এগুলি কিচ্ছু থাকা যাবে না, ওকে? সব শুধুমাত্র এতটুকুই থাকবে, আর কিছু থাকবে না। তাছাড়া ভালো হয়েছে, এটার একটু উপরে উঠাই দিতে পারতেন, এই জিনিসগুলির আর একটু গ্যাপ দিতে পারতেন, একটু নামাই দিয়ে এটারে আর একটু বড় করা যেত চাইলে, যদি নামাই দিতেন। ডিজাইনটা ভালো হয়েছে না ভাইয়া? মোটামুটি ভালো হয়েছে। আইকন গুলো কিন্তু সবই ক্রিয়েট করছি এবার। তাই, গুড। হ্যাঁ, এই যে এখানে সব জয়েন ক্রিয়েট করা। করতেন, এই দুইটারে জয়েন করে দিতেন, দেখছেন? এই যে এই দুই মাথা জয়েন করে দিতেন, এবং এটারে যদি আপনি হচ্ছে, আমি দেখাচ্ছি বাইরে নিয়ে যে, এখন এটারে যদি আমি বড় করি, কি হইলো? চিকন হয়ে গেল না? হ্যাঁ, ছোট করলে তো মোটা হচ্ছে, এই জন্য তো। ছোট করলে মোটা হয়ে যাচ্ছে, আর বড় করলে চিকন হয়ে যাচ্ছে। মোটামুটি এইরকম যদি থাকতো জিনিসটা, তাহলে দেখতে ভালো লাগতো। আর সব জায়গার স্টক সাইজ মেবি এক নাই, অথবা আছে।
প্রথম কথা এই জায়গায় জয়েন করা উচিত ছিল, অ্যারেঞ্জ বোথ জয়েন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতেছে এখন, তাই না? সেকেন্ডলি যেটা করতে হতো, দুইটা সবগুলি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড হয়ে গেল। এবার ছোট বড় করলে কি হবে, আর এরকম মোটা বা চিকন হবে না, দেখা যাচ্ছে? থার্ড কাজ যেটা করতে হইতো, এগুলিরে পাথ ফাইন্ডারে যায়, কই গেল পাথ ফাইন্ডার, দেখেন তো এখানে কমিউনিট করতে হইতো, মানে ইউনিট করতে হইতো, এটারে একত্রিত করতে হইতো। একটু আগে আনগ্রুপ করলে আলাদা আলাদা করা যেত, এখন কিন্তু এটা সিঙ্গেল হয়ে গেছে, একটা হয়ে গেছে। এই পর্যন্ত কাজ করতে হইতো এটার। বুঝেছেন? সেম জিনিসটাই এইগুলিতেও তাই। এই যে যেগুলিতে স্টক ইউজ করছেন, যে এই যে স্টক ইউজ করছেন, এইগুলিতে ওই সেম কাজটা করতে হইতো। যে এই এটা অনেকটা মোটা হয়ে গেছে, আর একটু চিকন করে এক্সপান্ড করে একত্রিত করে ফেলতে হইতো, ইউনিট করে দিতে হইতো পাথ ফাইন্ডারে। আচ্ছা গেল, ঠিক আছে, মোটামুটি ভালো হয়েছে। তারপরে হচ্ছে যে কার্ডটা স্যার আমারটা আপনারটা কই? স্যার এই যে নিচে, স্যার নিচে আরেকটা নিচে স্যার। দেখছি দেখছি। পিডিএফ কেউ সেভ দেন নাই, আউটলাইন করছেন, ঠিক আছে। স্যার পিডিএফ তো দুইয়ে সাইডে দুইয়ে দেওয়া আছে স্যার। এটা তো করতে বলছিলাম, টিআইএফ করতে বলছিলাম, এসভিজি করতে বলছিলাম। এখানে লাইন এতগুলি কেন? এই স্টকে আছে এখনো নাকি? স্টক তো নাই। এর নিচে আর একটা কি, এটা এটা কই থেকে আসছে? থাকা যাবে না, শুধুমাত্র যা থাকার দরকার তাই থাকতে হবে। বিজনেস কার্ডে যখন জেপিজি করতে হয়, তখন দুইটা পার্ট আলাদা আলাদা জেপিজি করতে হয়, দুইটা একসাথে না। এখন আপনার বিজনেস কার্ডের সাইজ কতটুকু পর্যন্ত আমি বুঝবো কিভাবে? এখানে স্যার প্রথমবার তো, নেক্সট টাইম ঠিক হয়ে যাবে স্যার। পিডিএফে ওই কাটিং মার্ক করতে পারেন না? ট্রিম মার্ক দেখাইছিলাম না? আর ফাইল জমা দেওয়ার সময়, ক্লায়েন্টে জমা দেওয়ার সময় অবশ্যই আউটলাইন থাকা লাগবে। আউটলাইন ছাড়া জমা দিবেন না। ক্লায়েন্ট যদি না বলে যে আমার এডিটেবল ফাইল দাও, তার আগ পর্যন্ত সব আউটলাইন, কারণ এগুলি ডাইরেক্টলি ক্লায়েন্টটা প্রিন্টে পাঠায়। প্রিন্টে যায় ওই লোকের কাছে ফন্টটা মিসিং হইতে পারে, অথবা আপনার এই ফন্টটাই নামাইলো, বাট আপনার সাইজের সাথে ফন্টের সাইজ ওর ওখানে নাও মিলতে পারে, একটু ডিফারেন্ট হয়ে যেতে পারে, কারণ আপনি যেই সাইড থেকে ফন্ট নামাইছেন ও অন্য সাইড থেকে নামাইতে পারে। স্যার আমি তো আউটলাইন করে জমা দিচ্ছি। এটা আউটলাইন করা না স্যার? দেখেন তো এডিট করা যায় কিনা। স্যার করা যাচ্ছে তো তাইলে স্যার। আউটলাইন করা কিভাবে হইলো? সব এডিটেবল, শুধু লোগোটা আউটলাইন করা আছে। আর এখানে এটাতে স্টকেই রয়ে গেছে। স্টকে এইভাবে রাখা যাবে না, স্টকে এইভাবে রাখবেন না।
এটাতে এক্সপান্ড করে দিবেন। এইটাতে স্টকে রয়ে গেছে, এগুলো এক্সপান্ড করে দিবেন সব সময়। স্যার ইমার্জেন্সি করছিলাম তো স্যার, মনে হয় মনে নাই। আচ্ছা, আপনাদের সবাইরে একটা কাজ দেই, যদি পারেন ক্লায়েন্টের যদি পছন্দ হয়, যারটা পছন্দ হবে তারে টাকা দিব। পারবেন? করবেন? জি স্যার করবো। যারটা পছন্দ হবে তারে কিন্তু টাকা দিব, যারটা যদি কারোটাই ভালো না লাগে তাহলে কিন্তু টাকা পাবেন না। ওকে স্যার রাজি। ঠিক আছে, আমি দেখাচ্ছি, কিছু এক্সাম্পল দেখাচ্ছি। একটা, দুইটা, এই যে একটা ইমেজ দিছে টিভি, আর একটা দিছে এরকম। এখানে দেখেন যে ফ্যাশন রিলেটেড অনেকগুলি ইমেজ আছে। এরকম ধরনের ফ্যাশন বাইং হাউস রিলেটেড একটা লোগো ডিজাইন করতে হবে। সো এরকম যদি স্যাম্পল করতে হয় তাহলে একটু ড্রয়িং করতে হবে। কাজ ইলাস্ট্রেটরে করার আগে আমার একটু ড্রয়িং করে দেখাবেন এই ধরনের লোগো। আর যদি এরকম ধরনের করেন তাহলে হচ্ছে ড্রয়িং করার কোনো দরকার নাই। এই ধরনের বলতে কিন্তু এইটাই না, নিউ ডিজাইন, হ্যাঁ এই ধরনের বলতে কিন্তু এই রকমই না। কোম্পানির নাম কি কি জানি, সোর্সিং লিমিটেড, ভুলেও গেছি কি সোর্সিং লিমিটেড জানি বলছিল। যাই হোক কোম্পানির নাম, যাই হোক অক্ষর হবে হচ্ছে আচ্ছা কোম্পানির নাম নিয়ে দিব না। ফার্স্টে আপনারা এই ধরনের এইটা না, ফ্যাশন রিলেটেড অথবা বাইং হাউস রিলেটেড লোগো দেখেন, দেখে কিছু ড্রয়িং করেন। আর লোগোর নেমটা নিচে রাখবেন না, সাইডে রাখবেন। সাইডে রাখতে গেলে কি এই ধরনের আইকনের সাথে যায় কি যায় না সেটাও আপনাদের বুঝতে হবে। এই যে এই লোগোটার সাথে সাইডে যদি লেখাটা থাকে দেখতে ভালো লাগবে এবং নিচেও ভালো লাগবে, দুইভাবেই ভালো লাগতে হবে, এরকমভাবে লোগো করতে হবে, ঠিক আছে? সো রিফা আপুর জন্য সহজ হবে যে আপনি ড্রয়িং করে ফ্যাশন রিলেটেড, অথবা এইটাই যে হইতে হবে তা না, হ্যাঙ্গার হইতে পারে, হ্যাঙ্গারের সাথে কিভাবে মিল রেখা ওই অক্ষরগুলিরে দেওয়া যায়, এই যে এরকম। ফ্যাশনের কথা চিন্তা করলে কি কি এলিমেন্ট আসতে পারে সেটা চিন্তা করে লোগোর যে সিস্টেমটা শিখাইছিলাম মনে আছে তো, ওইভাবে এলিমেন্ট কম্বিনেশন করে একটা কিছু বানাইতে হবে। দেখেন এখানে কিন্তু একটা সি লেখছে এই হ্যাঙ্গারের সাথে, ক্লোথিং। এইভাবে আমি নামটা দিয়ে দিব না, নামটা পাইলে আমি দিয়ে দিব না, আপাতত চিন্তা করতে থাকেন। কি জানি বললো নামটা তো ভুলে গেলাম আমি। হ্যাঁ, শাহ আমানত এস এ, কি জানি ধর, একটুখানি লাইনে থাকেন, আমি একটু জিজ্ঞেস করে নিই, লাইনে থাকেন আপনারা।